ঘটনাটা শুরু 2013 সালে। তখন এই চুকসের বয়স 16-17 বছর হবে। তো এই চুকসের দাদুর নাম ছিল বাগলার। এই বাগলার ছিলেন গ্রামের নাম করা একজন কবিরাজ। তো মাঝে মাঝে এই কুম্ভ নৃত্যের আয়োজন করা হয় এবং বাৎসরিক কুম্ভ নৃত্যের আয়োজনও করা হয়। তো বাৎসরিক একটা কুম্ভ নৃত্যের আয়োজন করা হয়েছে। সেবার ওই এলাকায় দুটা কুম্ভ বানানো হয়েছিল, যার একটি বানিয়েছিলেন এই চুকসের দাদু বাগলার, আর অন্যটি বানিয়েছিল ওই গ্রামেরই আরেকজন কবিরাজ, তার নাম হচ্ছে পিটার। তা কুম্ভকে নাচাতে যা যা করা লাগে সব কিছু সম্পন্ন করার পর ওই কুম্ভ নৃত্য শুরু করে। দুটো কুম্ভ নৃত্য করতে থাকে, বেশ ভালোই চলছিল। উপস্থিত যারা ছিলেন ওখানে তারা খুব মজা করে সেটা দেখছিলেন। এটা তো তাদের একটা উৎসবের মতো। আর কুম্ভ নৃত্য দেখে সবাই হাততালিতে থাকে, বিভিন্ন ঢোল লগর বাজায়। তো এই কুম্ভ নৃত্য চলছিল, হঠাৎ করে কি হয়, এই যে চুকসের দাদু মানে বাগলার, তো ওনার যে কুম্ভটা, এই কুম্ভটা তার নৃত্য থামিয়ে দিয়ে মাটির উপর পড়ে যায়। তো চুকসের দাদু ওই কুম্ভটার কাছে এগিয়ে যান, তার জানা যে বিদ্যা ছিল সেটা ওখানে প্রয়োগ করতে থাকেন। কিন্তু সমস্যা কি, ওই কুম্ভটা নৃত্য করে না। তো এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান যে বয়স্ক একজন মানুষ, এত অভিজ্ঞ মানুষ, সবাই আমরা তাকে সম্মান করি, অথচ এই মধ্যবয়স্ক পিটারের কুম্ভ নৃত্য করছে, অথচ এত পুরনো একজন অভিজ্ঞ কবিরাজ তার কুম্ভ নৃত্য করছে না, মাটিতে শুয়ে আছে। তো দাদু কিছু বুঝে ওঠার আগেই ওদিক থেকে পিটার বলে ওঠে যে বাগলার, তোমার বয়স হয়েছে, তোমাকে দিয়ে এখন আর কিছু হবে না, যাও তুমি কৃষি কাজ করো বা অন্য কাজ করো, এসব ছাড়ো, তুমি হেরে গেছো, দেখো আমার কুম্ভ কত সুন্দর নৃত্য করছে। তো এটা শোনার পর উপস্থিত কিছু লোক এই বাগলার দাদুকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, এটাই স্বাভাবিক করা। তো এসব দেখে এই দাদু খুব রেগে গেছেন। দাদু বুঝতে পারেন যে এই যে পিটার তার কুম্ভর ভিতরে থাকা যেই জিনটা, এটাকে বন্দি করে ফেলেছে দাদুকে অপমান করার জন্য। কিন্তু এই বাগলার দাদু তো ছেড়ে দেবার পাত্র নন, শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য দাদু প্রস্তুতি নেন। এভাবে তো পিটারের কাছে হার মানা যাবে না। শেষ বয়সে এসে মানুষের অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে উনি মারা যাবেন দুঃখে কষ্টে, এটা তো হতে পারে না। তো বাগলার দাদু তার কবিরাজি বিদ্যা দিয়ে তার বন্দি করা কুম্ভকে মুক্ত করতে সক্ষম হন। আর শুধু মুক্ত করতে সক্ষম হন নাই, পিটারের কুম্ভর ভিতরে থাকা যে জিনটা ছিল এটাকে বন্দি করে ফেলেন। এবার পিটারের কুম্ভ নৃত্য থামিয়ে মাটিতে পড়ে যায়, আর বাগলার দাদুর কুম্ভ নৃত্য করতে থাকে। তখন গ্রামের সবাই অবাক, কি হচ্ছে তারা বুঝে উঠতে পারেন না। তবে এটা বুঝতে পারেন গোপনে এই দুই কবিরাজের মধ্যে জাদুর লড়াই চলছে। বিষয়টা গ্রামবাসী উপভোগ করে, তারাও দেখতে চায় কে সেরা, কার ক্ষমতা বেশি। পিটার অনেক চেষ্টা করেও কুম্ভকে নাচাতে ব্যর্থ হয়। তখন দাদু বলে, কি পিটার, বুড়ো হয়েছি এটা সত্য, কিন্তু আমার জাদু ক্ষমতা এখনো আগের মতো কিন্তু আছে, চেষ্টা করে কোনো লাভ হবে না। তুমি আমার কাছে জাদুবিদ্যা একটা বাচ্চা শিশু মাত্র, হার মেনে নাও আর এখান থেকে কেটে পড়ো। তো দাদুর এসব কথা শুনে গ্রামের অনেকে এবার পিটারকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এসব সহ্য করতে না পেরে রাগে অপমানে পিটার ওই মেলা থেকে চলে যায়। আর যাওয়ার আগে দাদুকে শাসিয়ে যায়, তাকে দেখে নেবেন, এর পরিণতি ভালো হবে না, এইসব বলে। দাদুও মুচকি হাসেন এবং বলেন, যেটা হবে সেটা দেখা যাবে, যাও এখান থেকে, ভাগো। তো কুম্ভ নৃত্য শেষ হওয়ার পর গ্রামবাসী দাদুকে বাহবা দিতে থাকেন, দাদুকে উপহার দিতে থাকেন। তো যাই হোক, দাদু সেদিন বাড়িতে ফেরত আসেন, কিন্তু ওনার মনের ভিতর একটা সন্দেহ থেকে যায়। কারণ হলো, এই পিটার কিন্তু জাদু টোনায় ওস্তাদ, আর সে টাকার বিনিময়ে মানুষকে মেরে ফেলার কন্ট্রাক্ট নেয়, ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরে ফেলে। তো সে কিন্তু এই কাজটা দাদুর পরিবারের উপর করতে পারে, এই চিন্তা করে দাদু কি করেছিলেন, 8টা তাবিজ বানিয়ে এই চুকসের পরিবারের সব সদস্যকে একটা করে তাবিজ দেন, আর সেটা গলায় পরে রাখতে বলেন। তো ওখানে এই ব্ল্যাক ম্যাজিকের বিষয়গুলো কাটানোর জন্য ওনারা ওনাদের মতো করে বিভিন্ন ভয়ানক ভয়ানক উপকরণ দিয়ে কিছু তাবিজ তৈরি করেন। তো ওনাদের পরিবারের সদস্য সংখ্যা, মানে চুকসের পরিবারের সদস্য সংখ্যা 9 জন, দাদু সহ। চুকসের বাবা মা, চুকসের ছোট বোন, তারপরে চুকসের দাদা দাদি, তার 2 কাকা এবং 1 ফুপু। তো চুকসের বাবা সবার বড়,
চুকসের কাকা আর ফুপুর তখনও বিয়ে হয়নি। তো দাদুর কথা মতো ওনারা সবাই তাবিজগুলো উনি ধারণ করেছেন। তো পিটার যেভাবে শাসিয়ে গেছে সে হয়তো সহজে ছেড়ে দেবে না। সে যদি রাগের মাথায় কিছু করে বসে, হঠাৎ করে তার মোকাবেলা করা তো কঠিন হয়ে যাবে। এই কারণেই মূলত দাদু এই কাজটি করেছিলেন। এরপর দাদু তার কবিরাজি বিদ্যা প্রয়োগ করে পিটারের পেছনে একটা সংবাদ সংগ্রহকারী একটা জিন লাগিয়ে রাখেন, যাতে করে পিটার কোনো পদক্ষেপ নিলে দাদু সেটা সহজে মোকাবেলা করতে পারেন। যাই হোক, প্রায় 1 মাস হয়ে যায়, কিছু হয়নি দেখে ওনারা বিষয়টা ভুলেই গিয়েছিলেন। হঠাৎ মধ্যরাতে, মানে এক রাতে যখন মধ্যরাত হয়ে গেছে, দাদু সবাইকে ডাকাডাকি শুরু করেন। তো সবাই তো ঘুমিয়েছিলেন, দাদুর ডাকে সবার ঘুম ভেঙে যায়। তো সবাই বেরিয়ে আসলে দাদু সবাইকে উঠোনের এক কোণে একসাথে বসে পড়তে বলেন। তো সবার কিছু বুঝে ওঠার আগেই দাদু সবাইকে ধমক দিয়ে বলেন যে এই কথা কানে যায় না, তাড়াতাড়ি সবাই এক জায়গায় জড়ো হয়ে বসো, সময় নাই বেশি, আর আমি না বলা পর্যন্ত এখান থেকে কেউ নড়বে না। তো সবাই তো দাদুর কথা মতো এক জায়গায় জড়সড়ো হয়ে বসে পড়েন। দাদু ওনাদের চারপাশে একটা বৃত্ত আঁকেন। তারপর উনি ওনার ছোট ঘরে, যেখানে তিনি বসে কবিরাজি করেন বা জাদুটোনা করেন, সেই ঘরে যান। আর 4টা কাঠের মূর্তি, অর্থাৎ যেগুলোকে ওখানে জামবিটু বলা হয়, এটা বের করে আনেন। মূর্তি 4টাকে বৃত্তের 4 কোণে রাখেন। বৃত্তটা গোল, কিন্তু ওটাকে 4টা সাইডে রেখেছিলেন আর কি। তারপর দাদু তার ওই ঘরে চলে যান এবং সেখান থেকে একটা কাঠের টুল বের করে আনেন এবং সাথে একটা তোয়ালে, মানে টাওয়েল সাথে নিয়ে আসেন। তো কাঠের যে টুলটা ওঠানের মাঝখানে রেখে তার চারপাশে বৃত্ত আঁকেন, আর দাদু সেই বৃত্তের মাঝে বসে পড়েন। এবার দাদু টুলে বসে মন্ত্র পড়তে থাকেন। আর ওই যে হাতে যে টাওয়ালটা, আমরা অনেক সময় টাওয়াল ভেজানোর পরে যেভাবে চিপি পানি, মানে নিংড়াই, যেটা পানি ফেলার জন্য এক হাত দিয়ে এক পাশে ধরে আর এক হাত দিয়ে মোচড়াতে থাকি, ঠিক ওইভাবে উনি ওই টাওয়ালে পাক দিতে থাকেন। মন্ত্র পড়ার কিছুক্ষণ পর হঠাৎ করে বাড়ির সবাই বাতাসের শব্দ শুনতে পান। দেখেন বড় একটা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে ওনাদের ঘরের চালের উপর এসে বসে। সেই রাতটা খুব একটা অন্ধকার ছিল না, আকাশে চাঁদ ছিল। বাড়ির সবাই খুব ভালো করে খেয়াল করেন ওইটা একটা ঈগল পাখি। প্রায় 1 মিনিট পর একইভাবে আরেকটা ঈগল পাখি আগের সেই পাখির জায়গায় এসে বসলো, মানে পাশে এসে বসলো আর কি। তো দাদু একইভাবে টাওয়ালে পাক দিচ্ছেন, ওই টাওয়ালে পাক দিচ্ছেন আর মন্ত্র পড়ে যাচ্ছেন। এভাবে পরপর 9টা ঈগল পাখি ওনাদের ঘরের চালে এসে বসলো। তো বাড়ির সকলের ভেতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, আসলে কি হতে যাচ্ছে। পরিস্থিতি যাই হোক, ওনাদের বিশ্বাস ছিল যে দাদু সবকিছু সামলিয়ে নেবেন, কারণ উনি অনেক বড় একজন কবিরাজ। হঠাৎ করে কি হলো, ওই যে সামনে যে 4টা জামবেটু রেখেছিল, যে পুতুল আর কি, কাঠের পুতুল, হঠাৎ করে একটা জামবেটু একটু নড়ে উঠলো। সাথে সাথে একটা ঈগল পাখি চাল থেকে উড়ে ওনাদের সামনে, মানে ওই যে যারা বসেছিল বৃত্তের ভিতরে, বাড়ির সবাই ওই দিকটাতে চলে আসে। ঈগল পাখির এই ক্ষিপ্র গতিতে আসা দেখে ওই বৃত্তের ভিতরে থাকা সবাই ভয় পেয়ে যান এবং একে অন্যকে জড়িয়ে ধরেন। কারণ দাদু বলেছিলেন যা কিছু হয়ে যাক বৃত্তের বাইরে বের হওয়া যাবে না, উনি যতক্ষণ না পর্যন্ত না বলেন। ঈগল যেভাবে শিকার ধরে ঠিক একইভাবে মাটি থেকে কিছু একটা ধরে নিয়ে উড়ে চলে গেল। ওই বৃত্তের ভেতরে থাকা লোকদেরকে আক্রমণ করলো না। প্রথম দিকে বৃত্তের ভেতরে থাকা এই যে চুকস বা অন্যান্যরা কিছু দেখতে পান নাই যে পাখিটা আসলে কি ধরে নিয়ে গেল। এর 20 থেকে 25 সেকেন্ড পর আবার জামবেটু একটু নড়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। সাথে সাথে আর একটা ঈগল একইভাবে ছো মেরে কিছু একটা ধরে নিয়ে উড়ে চলে যায়। এবার ওনারা খেয়াল করেন যে ঈগলের মুখে যেটা, সেটা একটা সাপ। তো প্রথমে পা দিয়ে ধরেছে, তারপর ঠোঁট দিয়ে আর একটা অংশ ধরেছে, এইভাবে উড়ে চলে গেছে। তো এইভাবে একটা একটা করে জামবেটু নড়ে ওঠে আর একটা ঈগল এসে সাপ ধরে নিয়ে চলে যায়। জামবেটু ওখানে 4টা ছিল, কিন্তু ঈগল ছিল 9টা। তো প্রত্যেকটা জামবেটু 2 বার করে নড়ে ওঠে, 2 বার করে নড়ে ওঠে, পড়ে যায়, দ্বিতীয়বার পড়ে যায়। তো এইভাবে 8টা ঈগল 8টা সাপ ধরে নিয়ে উড়ে চলে গেল, বাকি থাকলো একটা ঈগল। কিন্তু দাদু কিন্তু তার মন্ত্র পড়া বন্ধ করেন নাই। হঠাৎ দাদু তার হাতের যে টাওয়েলটা, এই টাওয়েলটা উঠোনের একদিকে ছুঁড়ে মারেন। যেদিকে মারেন সেদিকে বিরাট এক আর্তনাদ শোনা যায়, মানে কাউকে প্রচন্ড জোরে আঘাত করলে
যেমন কেউ আর্তনাদ করে ওঠে, ঠিক তেমন। আর ঠিক তখনই শেষ ঈগলটি এসে দাদুর সামনে থেকে আর একটা সাপ ধরে নিয়ে উড়ে চলে যায়। এর 2 থেকে 3 মিনিট পর দাদু ইশারায় সবাইকে ডাকেন। তো ওনারা সবাই ওই বৃত্ত থেকে বের হয়ে দাদুর কাছে যান। দাদু খুব হাঁফাচ্ছিলেন। তো এই যে চুকসের বাবা, উনি দাদুকে ধরেন, জিজ্ঞেস করেন যে এসব কি হচ্ছে বাবা। দাদু বলেন যে এখন গিয়ে শুয়ে পড়ো সবাই, কাল সকালে সব বিষয় নিয়ে কথা বলবো, এখন আর কথা বলবো না, আমার শরীর ভালো লাগছে না। এই বলে দাদু তার ঘরে চলে যান। ওনারাও যে যার মতো ঘরে চলে যান। সকালবেলা দাদু ঘুম থেকে উঠলে ওনারা সবাইকে দাদুকে জিজ্ঞেস করেন যে কাল রাতে কি হয়েছিল। তখন দাদু বলতে থাকেন যে কুম্ভ নৃত্য নিয়ে পিটারের সাথে ঝামেলা হওয়ার পর থেকে পিটার চেয়েছিল পুরো পরিবারকে শেষ করে দিতে, মানে চুকসের মা বাবা সে থেকে শুরু করে দাদা দাদি সবাইকে শেষ করে দিতে। কিন্তু এই যে দাদু, উনি বিপদ আঁচ করতে পেরে সবাইকে একটা রক্ষা কবচ দিয়ে রাখেন। এটা তার কোনো জাদু কাজ করেনি। আর এর ফলে ওই পিটার খুব একটা ক্ষতি করতে পারেনি, যেহেতু সবাই আর একটা জাদুর মন্ত্র দিয়ে সিদ্ধ করা মাদুলি ধারণ করেছে। তখন পিটার বুঝতে পারে এভাবে তো কাজ হবে না। তখন সে অন্য কৌশল অবলম্বন করে। এটা হচ্ছে সর্প চালান বা সাপ চালান। এটা খুবই ভয়ানক একটা আফ্রিকান কালো জাদু। এর সামনে কোনো রক্ষা কবচ কাজ করে না, মানে যে যত বড় তাবিজ নিক না কেন কোনো লাভ নাই। ওই সাপ যার উপর একবার চালান করা হয়, যে কোনো ভাবে হোক, ওই সাপটা ওই ব্যক্তিকে দংশন করবেই। আর একবার যদি এই সাপ কাউকে কাটে তবে তার আর কোনো রক্ষা নেই, নিশ্চিত মৃত্যু। পিটার বেশ কিছুদিন ধরে বনে জঙ্গলে চষে বেরিয়ে কিছু বিষাক্ত সাপ ধরে। এইভাবে কিছু না, প্রায় 100টা সাপ ধরে। 100টা সাপ ধরার পর এগুলাকে টুকরো টুকরো করে কাটে, তারপর 9টা হাঁড়িতে করে গরম পানিতে সেদ্ধ করে, তারপর তন্ত্র মন্ত্র পড়ে এগুলো রেখে দেয়। 7 দিন পর প্রত্যেকটা হাঁড়িতে বিষাক্ত একটা একটা সাপের জন্ম হয়। এই সাপগুলো কিন্তু স্বাভাবিক সাপ ছিল না, এগুলো ছিল পিশাচ সাপ। মূলত এই তন্ত্রমন্ত্রের কারণে ওইখানে একটা পিশাচ চলে আসে এবং ওই পিশাচটাই সাপের রূপ লাভ করে। গত রাত্রে যখন দাদু ঘুমিয়েছিলেন তখন তার বার্তাবাহক জিন এসে স্বপ্নের ভিতরে এসব কথা বলে দেয় যে আজ রাত্রে সেই পিশাচ সাপগুলো আসবে। এই সাপ সাধারণ সাপ না, এই সাপ একবার কাটলে মৃত্যু নিশ্চিত। তখন উনি দ্রুত ঘুম থেকে উঠে পড়েন এবং পিটারের পাঠানো সাপের মোকাবেলা করার জন্য উনি প্রস্তুতি নেন এবং সবাইকে ডেকে এই রিচুয়ালটা করেন। তো পিটার এই দাদুকে মারার জন্য ভিন্ন একটা কৌশল অবলম্বন করেছিল। সে দাদুর পেছনে শুধু একটা সাপ না, সাপের সাথে একটা শক্তিশালী ভয়ানক জিনও চালান করে, যাতে ওই জিনের সাথে মোকাবেলা করার সময় দাদু ব্যস্ত হয়ে পড়বেন। আর ঠিক ওই সুযোগে সাপটা খুব সহজেই দাদুকে দংশন করতে পারে। তো বাড়ির অন্য সদস্যরা যে ঈগল পাখিগুলো দেখেছে সেগুলো আসলে কোনো ঈগল পাখি ছিল না, সেগুলো ছিল এই দাদুর অনুগত জিন, যারা ঈগল পাখির রূপে এসে ওই সাপগুলোকে ধরে নিয়ে গেছে আর ওই সাপগুলোকে মেরেও ফেলেছে। আর এই ঈগলগুলোকে সাপ ধরতে সাহায্য করেছে এই জামবেটুগুলো। এই জামবেটুর ভেতরে তো আবার জিন রয়েছে। সবকিছু শোনার পর বাড়ির সবাই তো ভয় পেয়ে যান আর পিটারের উপর ভয়ানক রাগ হতে থাকে। তো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এত কিছু কিভাবে করে মানুষ? গাম্বিয়াতে এই ধরনের অনুষ্ঠান হর হামেশাই হয়। অনেক কবিরাজরা এসে তারা তাদের বিদ্যা জাহির করেন, কিন্তু তাই বলে একটা পরিবারকে ধ্বংস করার জন্য এরকম কাজ করবে, এটা তো হতে পারে না। এই কারণেই বাড়ির সবাই পিটারের উপর খুব রাগ হয়। আর মূলত দাদু তো ওই পিটারের জিনকে আটকায় নাই, পিটার নিজেই এই কাজটি করেছিল, দাদুর জিনকে আটকে রেখেছিল, যার ফলে তার কুম্ভ নৃত্য করা থামিয়ে দিয়েছিল। দাদু তো শুধু তার জবাব দিয়েছে। বিষয়টা সেখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু পিটার যেটা করলো এটা খুবই জঘন্য কাজ। পিটার এই চুকসের পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। এদিকে পিটারের বাবা আর কাকাও তো ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। তারা প্রস্তুতি নিয়ে বের হয়ে যায় পিটারকে মারার জন্য। তারা লাঠি সোটা বা ওখানকার যে অস্ত্র শস্ত্র যেগুলো আছে তারা যেটা ব্যবহার করে সেগুলো নিয়ে বের হয়ে যায়, পিটারকে মেরেই ফেলবে এক্ষুনি। কিন্তু দাদু বাধা দেয় আর বলে যে মাথা গরম করে লাভ নেই, তাতে ঝামেলা বাড়বে, জাদুর বদলা জাদু দিয়ে নিতে হবে। যাই হোক, দাদু সবাইকে কিছুটা শান্ত করে আর সে তার মতো করে কাজ করতে থাকে।
এই ঘটনার 10 থেকে 12 দিন পর হঠাৎ একদিন পিটার দাদুর বাড়িতে আসে, মানে এই টুকসের বাড়িতে আসে। প্রথমে তো তাকে দেখে উপস্থিত সবাই, মানে বাড়িতে যারা ছিলেন আর কি, সবাই তো ভয় পেয়ে যায়। একই অবস্থা তার, তার পুরো শরীর জুড়ে গোল গোল ক্ষত, আর ক্ষত স্থানে পচন ধরেছে। তার শরীর দিয়ে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছে, আর তার গলাটা অনেক ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। এই পিটার ছিল লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী, কিন্তু কোথায় সেই লম্বা চওড়া শরীর, এ তো শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম, এই জন্য মানুষরূপী এক কঙ্কাল। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার পুরো শরীরের চামড়া সাপের চামড়ার মতো হয়ে গেছে। সে তার শিষ্যদের সাহায্য নিয়ে কোনো রকমে এই চুক্সদের বাড়িতে আসেন, আর চুক্সের দাদুকে ডাকাডাকি করতে থাকে। গলা ফুলে থাকার কারণে সে ভালো করে কথা বলতে পারছিল না, তার গলা দিয়ে খুব একটা আওয়াজও বের হতে চাইছিল না। যাই হোক, ডাকাডাকির একটা পর্যায়ে দাদু বের হন, কিন্তু পিটারকে দেখে দাদু কিছু না বলে আবার ঘরে চলে যান। তখন পিটার উঠানে দাঁড়িয়ে বলে, মুরব্বী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন। আপনি আমার উপর যে জাদু করেছেন এটা কাটানোর ক্ষমতা আমার নেই, আপনি আমার থেকে বড় কবিরাজ, আমি আপনার সাথে যেই ক্ষমতা প্রদর্শন করেছি এটা মহা অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। তো এই যে ব্যাপারটা যখন ঘটছে, তখন দাদু নির্বিকার। পিটার বলছে যে আমি অনেককেই দেখিয়েছি, সবাই বলেছে যে এই জাদুটা করেছে তার কাছে যাও, সেই পারবে সমাধান করতে। তো দাদু এতক্ষণ পরে মুখ খোলেন, বলেন যে এসব বলে এখন আর কোনো লাভ হবে না, তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ, এটা তোমার প্রাপ্য। তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলে, কিন্তু আমি তো তোমার মতো অমানুষ না, আমি তো শুধু তোমার উপর জাদু করেছি, আমি চাইলে তোমার পুরো পরিবারের উপর করতে পারতাম। তো এই কথা শোনার পর পিটার হাউমাউ করে কাঁদতে থাকে। পিটার বলে, আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে? মানছি আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, কিন্তু আপনিও সেই একই কাজটাই তো করলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি কারো কোনো ক্ষতি করব না। কিন্তু দাদু তাকে পরিষ্কার জানিয়ে দেন সে তাকে বিশ্বাস করে না, আর দাদু তার জাদু তুলে নেবেন না। তো যাই হোক, পিটার অনেক অনুনয় বিনয় করে কোনো লাভ হয় না, পিটার হতাশ হয়ে চলে যায়। আর যাবার আগে পিটার বলে যায় যে আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু মরার আগে আমিও কিন্তু কিছু একটা করে মরবো, এটা কিন্তু মাথায় রেখেন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে পিটার টাকার লোভে মরণ বানের কাজগুলো করতেন, যেটা ঘটনার শুরুতে বলেছিলাম একবার, যে কালো জাদু করে কাউকে মেরে ফেলা, টাকা দিলেই কার উপর এই মরণ বানটা প্রয়োগ করবে সে। তো এভাবে সে বহু মানুষকে হত্যা করেছে। তো দাদু কিন্তু কালো জাদু করতেন, কিন্তু কখনো কাউকে মরণ বান মারতেন না, উনি এটা জানতেন, এই মরণ বান মানা কিন্তু উনি জানতেন, তারপরে উনি কখনো এটা করেন নাই। এই পিটার এই যে কাজগুলো করেছে, মূলত এই সব কিছুর ক্ষোভ একত্র হয়ে দাদু এই প্রতিশোধটা ঝেড়েছেন, যেহেতু সে অসংখ্য মানুষকে হত্যা করেছে টাকার বিনিময়ে। এই কারণে দাদু ইচ্ছাকৃতভাবেই তার উপর করা কালো জাদু তুলে নেন নাই, কারণ তার উপর করা কালো জাদু তুলে নিলে পিটার আবার অনেক মানুষের ক্ষতি করবে। এই জন্যই মূলত দাদু কোনোভাবেই পিটারের অনুনয় বিনয়ে রাজি হন নাই। আর এই পিটারের উপর কালো জাদুর যেই ব্যাপারগুলো করা হলো, এটা করার পরও দাদুর মধ্যে কিন্তু কোনো অনুশোচনাই নাকি কাজ করে নাই। তো যাই হোক, পিটার চলে যাওয়ার পর চুক্স সহ বাড়ির সবাই দাদুকে জিজ্ঞেস করেন যে এই ভয়ঙ্কর অবস্থা কি করে হলো। তো দাদু কি করেছিল যার জন্য এই ভয়ঙ্কর পরিণতি হলো পিটারের? এখানে একটা বিষয় আছে প্রিয় লিসেনার্স, সেটা হলো আমরা তো মানুষ জাতি, আমাদের ভেতরে ভালোবাসা, রাগ, ক্ষোভ, ইমোশন সবই আছে। রাগ ক্ষোভে আমরা অনেক খারাপ কিছু করে ফেলি। আর পিটারের ক্ষেত্রে যেটা হয়েছিল, তার এই করুণ পরিস্থিতি দেখে ওই দাদুর পরিবারের অন্য সদস্যদেরও কিন্তু মায়া কাজ করছিল। যত খারাপ লোকই হোক না কেন, পিটারও তো একজন মানুষ। আর তারপরে এত ভয়ানক কালো জাদু করা হয়েছিল, আর তার পরিণতি দেখে অন্তত সকলের মনেই মায়া জন্মেছিল। কিন্তু দাদুরও আর কোনো উপায় ছিল না, কারণ দাদু ভালো করে জানতেন পিটার সুযোগ পেলে আবার ক্ষতি করবে, আর শুধু দাদুর না, পুরো পরিবার এবং অন্যান্য মানুষেরও ক্ষতি করবে। তাই দাদু বাধ্য হয়ে নিজের পরিবার এবং আরো মানুষের জীবন বাঁচাতে পিটারের উপরে এই ভয়ানক কালো জাদু করেন। যাই হোক, দাদুকে যখন জিজ্ঞেস করা হয় দাদু কি করেছে তার উপরে, তখন দাদু বলে যে এটা নাকি বদলা জাদু। মানে হচ্ছে পিটার শুরু করেছে সাপ দিয়ে,
দাদুও তার বদলা স্বরূপ সাপ দিয়ে তার উপরে জাদু করেছেন। কিন্তু দাদুর জাদু ছিল অন্যরকম এবং আরো ভয়ানক। পৃথিবীর কারো শক্তি নেই এই জাদুর এই বন্ধনীটা কাটানোর। এই জাদু শুধু নাকি এই দাদুই পারেন, এবং দাদুর যিনি ওস্তাদ উনি পারতেন। পুরো আফ্রিকা মহাদেশে এই জাদু জানা লোকের অভাব কম। মানে জাদু যেটা অনেক সময় করা হয়, সর্পচালান করা হয়, কিন্তু দাদু যেটা করেছিলেন পিটারের উপরে, এই জিনিসটা জানা লোকের সংখ্যা আফ্রিকাতেই কম রয়েছে। তো যাই হোক, দাদু বলেন যে এক প্রজাতির সাপ আছে, তারা নাকি দিনে 2 থেকে 3 বার খায়। এই সাপ নাকি না খেয়ে বেশি দিন বাঁচতে পারে না। এই সাপ পাওয়া যায় আফ্রিকার গভীর জঙ্গলে। দাদু তার কবিরাজি বিদ্যা খাটিয়ে তার শিষ্যদের সাহায্যে এই সাপ ধরতে সক্ষম হন। তারপর তিনি এই সাপের উপরে কালো জাদু করেন পিটারের নামে। দাদু কিছু কাঁটা এই সাপের শরীরের ভিতরে গেঁথে দেন, যাতে এই সাপের শরীরে দ্রুত পচন ধরে। আর একটা বড় কাঁটা সাপের গলার ভেতরে গেঁথে দেন, যাতে এই সাপ কিছু খেতে না পারে। আর খেতে না পেরে এই সাপ যখন মারা যাবে, সেই সাথে পিটারও মারা যাবে। এবার সবাই বুঝতে পারেন যে পিটারের শরীরে কেন এত ক্ষত সৃষ্টি হয়েছে, পচন কেন ধরেছে, আর পিটারের গলাটা কেন ফোলা ছিল। এর 1 কি 2 দিন পরে পিটারের মৃত্যুর খবর চলে আসে দাদুর বাড়িতে। পিটারের মৃত্যুর সাথে সাথেই তো সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? না, ঘটনা এখনো অনেক বাকি। তো সবাই অবাক হয়ে যান, বিশেষ করে চুকসের ঘটনা শুনে। চুকস যখন সবাইকে বলছিলেন যে এইভাবেও জাদু করা সম্ভব। তো যাই হোক, পিটার মারা যাবার 2 দিন পরে হঠাৎ একদিন মধ্যরাতে এই পিটার এই চুকসের বাড়িতে উঠানে ধস্তাধস্তির শব্দে এই চুকসের বাবার ঘুম ভেঙে যায়। ওনার বাবা দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। এসে একটা দৃশ্য দেখে এই চুকসের বাবা চিৎকার করতে থাকেন। তো চুকসের বাবার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরাও সবাই বাড়ির ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তো সবাই দেখেন যে এই চুকসের দাদু উঠানে অচেতন অবস্থায় পড়ে আছে, আর চুকসের বাবা দাদুকে ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মানে অন্যান্য সবাই এসে দেখেন। তো কি হয়েছে জানতে চাইলে চুকসের বাবা বলেন যে উনি ধস্তাধস্তির শব্দে বাইরে এসে দেখেন কোনো এক অদৃশ্য শক্তি এই চুকসের দাদুকে তুলে আছাড় মারছে। তো এই দৃশ্য দেখার পর উনি যখন চিৎকার দেন, তখন ওই জিনিসটা দাদুকে ছেড়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, সবাই দাদুকে ধরাধরি করে ঘরে নিয়ে যান। সকালবেলা দাদুর যখন জ্ঞান ফেরে, তখন সবাই তো জানতে চান যে হয়েছিল কি কাল রাতে। দাদু খুব অসুস্থ ছিল, ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তার শরীরে অনেক জায়গায় ব্যথা পেয়েছিলেন উনি, বিশেষ করে কোমরে অনেক ব্যথা পেয়েছিলেন। তো দাদু তারপরেও কষ্ট মষ্টে বলছিলেন আর কি, যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ কেউ একজন ওনার নাম ধরে ডাকাডাকি করে। তো উনি ভাবলেন এত রাত্রে কে এলো, যাই গিয়ে দেখি কারো কোনো সমস্যা হলো কিনা, কারণ এরকম হয় হামেশাই রাতের বেলা লোক আসে বিভিন্ন সমস্যা নিয়ে। উনি ঘর থেকে বেরিয়ে কাউকে দেখতে পান না। তো উনি তাকে খুঁজতে থাকেন। উনি যখনই উঠানে আসেন, তখনই এক অদৃশ্য শক্তি তাদের উপর আক্রমণ করে বসে। এটা ছিল অনেক শক্তিশালী এবং দ্রুতগামী একটি জিন। এই পৃথিবীতে যত শয়তান জিন রয়েছে, এরা নাকি সবচেয়ে দ্রুতগামী হয়ে থাকে, এবং এদেরকে দেখা যায় না, তবে এদের অস্তিত্ব ঠিক টের পাওয়া যায়। মানুষ এদেরকে খুবই কম দেখতে পায়, তবে জিনেরা এদেরকে দেখতে পায়। তবে জিনেরাও নাকি কম দেখতে পায়। অদৃশ্য থেকে জিনদের উপর আক্রমণ করে। জিনেরা এমনিতেই অদৃশ্য, কিন্তু জিনেরাও অদৃশ্য জিনিস কিন্তু বা অন্য জিনদের দেখতে পেলেও এদেরকে কম দেখতে পায়। আর জিনদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী জিন হচ্ছে ইফরিত। তাদেরকে দেখা যায় না, তাদের অস্তিত্বই শুধু বোঝা যায়। এরা অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে থাকা অসংখ্য জিনদের মধ্যে শক্তিশালী একটা জিন ছিল, যে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে চেয়েছিলেন, যে সুলাইমান আলাইহিস সালাম বসা থাকবেন, বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে এই সময়ের মধ্যে। তো তাহলে বুঝতেই পারছেন যে জিনদের মধ্যে কত দ্রুতগামী জিন ছিল। শোনা যায় এই জিনটা ছিল নাকি ইফরিত সম্প্রদায়ের জিন। তো যাই হোক, তো ইফরিত জিনের অত্যন্ত দ্রুত গতির এবং দ্রুত গতিতে দাদুর উপর আক্রমণ করে বসে। তো প্রথমে ধস্তাধস্তি হয়, সেই ধস্তাধস্তির শব্দে চুকসের বাবার ঘুম ভেঙে যায়। তো উনি যখন বেরিয়ে আসেন,
তখন এসে দেখেন এই অবস্থা। তখন উনি চিৎকার দিয়েছেন, ওই চিৎকার শুনে বাড়ির সব লোক চলে আসে। তখনই মূলত ইফরিতটা ছেড়ে দিয়ে চলে যায়। তা না হলে নাকি দাদুকে ওই সময় মেরে ফেলতো। তো এইসব কথা শোনার পর বাড়ির সবাই তো অনেক ভয় পেয়ে যান। তো দাদু বলেন এই জিন অনেক শক্তিশালী, আর এরা যার একবার পিছনে লাগে তাকে শেষ করা না পর্যন্ত ছাড়ে না। ও মারা যাবে তখন শেষ হবে, কিন্তু জীবিত থাকা অবস্থায় কখনোই নাকি ও ছাড়বে না। এরকম ভয়ানক প্রজাতির জিনেরা, এর হাত থেকে বাঁচা শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে। তো দাদু তার সন্তান মানে চুকসের বাবা, চুকসের কাকাদের উদ্দেশ্যে বলেন যে তার সব শিষ্য এবং এক বন্ধু কবিরাজের কাছে যেতে। দাদু সেই বন্ধুর নাম ছিল লালা। এই লালা আর দাদু মানে চুকসের দাদু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওই লালা দাদুর মতো একজন অভিজ্ঞ কবিরাজ ছিলেন। তো খবর পেয়ে এই লালা দাদু উনি ছুটে আসেন চুকসের দাদুকে দেখতে। তারপর দাদুর মুখে সবকিছু শুনে এই লালা দাদুকে সান্ত্বনা দেন এবং বলেন কিছু হবে না, সব ঠিক হয়ে যায়, তুমি চিন্তা করো না, আমি তো আছি। উনি বলেন যে আমাকে একটু দেখতে হবে তোমার পেছনে থাকা শয়তানটা আসলে কে, কারণ ওই ইফরিত হলেও ও কিভাবে এখানে আসলো সেটা তো জানতে হবে। তো লালা দাদু এই চুকসের দাদুকে বলেন যে বন্ধু তুমি একটু সুস্থ হও, তারপর এই সমস্যার সমাধান করব। আপাতত বাড়িটা বন্ধ করে রাখো যাতে করে শয়তান বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। তখন দাদু বলেন তোমার কি মনে হয় এটা করে তাকে আটকানো যাবে? আমার বশকৃত সব জিনদের চোখ ফাঁকি দিয়ে সে আমার উপর আক্রমণ করেছে, তাকে কোনোভাবে আটকানো সম্ভব নয়। তুমি নিশ্চয়ই এত করে সেটা বুঝতে পেরেছো। তখন লালা দাদু বলেন সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে তোমার শরীর ভালো না, এখন কিছু করতে গেলে তোমার ক্ষতি হতে পারে। তার থেকে তুমি 2-3 দিন একটু সাবধানে থাকো, আর এর ভিতরে দেখে আমি কি করতে পারি। তখন দাদু বলেন যে আমি তোমাকে যে জন্য ডেকেছি সেটা বলি। আমি চাই তুমি এই ইফরিতটার সাথে একটা চুক্তি করো, অর্থাৎ শত্রুর সাথে একটা সমঝোতা। আর আমি জানি যে এই কাজ তুমি আমার থেকে ভালো পারো, এই উপকারটুকু করে দাও আমার। লালা দাদু তো বেশ চিন্তায় পড়ে যান। একটু ভেবে চিন্তা করে সে চুকসের দাদুকে বলেন যে হ্যাঁ সেটা করা যায়, কিন্তু তুমি তো ভালো করে জানো বাগলার, সে যদি চুক্তি করতে রাজি হয় তখন সে যা চাইবে তাকেই সেটা দিতে হবে, আর তা না হলে তুমি আর আমি কেউ বাঁচবো না। এখন ভেবে বলো তুমি কি তার শর্ত মানতে প্রস্তুত? দেখা গেল সে এমন কিছু চেয়ে বসলো যেটা তুমি দিতে পারবে না, তখন কিন্তু বাঁচতে হলে তোমাকে দিতেই হবে, আর দিতে না পারলে মৃত্যু অবধারিত। এর থেকে আমি বলি তুমি 2-3টা দিন একটু সাবধানে থাকো, তারপর আমরা একসাথে ওই শয়তানের মোকাবেলা করব। সে যতই শক্তিশালী হোক না কেন, তার থেকে শক্তিশালী জিনকে বশ করে তাকে শায়েস্তা করব। তখন এই বাগলার দাদু বলেন যে এই সময় আমি নাও পেতে পারি, সে তার আগেই আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলতে পারে, তার থেকে ভালো তুমি চুক্তি করো তার সাথে। তখন লালা দাদু বলেন ঠিক আছে, তুমি আয়োজন করো, আমি কথা বলে সমাধানের চেষ্টা করব। তো যাই হোক, তো চুকসের দাদুর যারা শিষ্য ছিলেন তারা দাদুর কথা মতো আয়োজন করতে থাকেন। আর সেদিন সন্ধ্যার পর লালা দাদু আসনে বসেন ওই জিনের সাথে চুক্তি করার জন্য। তো দাদু উঠোনের ঠিক মাঝখানে প্রথমে একটা গন্ডি করে নেন, আর সেই গন্ডির সামনে দুটো মানুষের মাথার খুলি আর একটা কাঠের পুতুল রাখেন। দাদু প্রথমে পুতুলটা গন্ডির বাইরে রাখেন, আর পুতুলের 2 পাশে দুটো প্লেটে মাথার খুলি দুটো রাখেন। আর ওনাদের সবাইকে ঘরের ভেতরে চলে যেতে পারেন, মানে চুকস থেকে শুরু করে নিয়ে চুকসের পরিবার অন্য সদস্য যারা আছেন তাদের সকলকে ঘরের ভিতরে চলে যেতে বলেছিলেন, এবং বলে দেন কেউ যেন ঘর থেকে বের না হয়। এই বিষয়ে এই লালা দাদু এবং চুকসের দাদু বাড়ির সবাইকে সতর্ক করে দেন কোনোভাবে ঘর থেকে বের হওয়া যাবে না, যাই হোক না কেন। তো চুকস সহ পরিবারের সবাই ঘরের ভেতরে থাকেন। এই লালা দাদু কাজ শুরু করে দেন। এই লালা দাদু ওই গন্ডিটা তৈরি করেছেন, ওই গন্ডির ভেতরে বসে মন্ত্র পড়ছেন। কিছুক্ষণ পরই ঝড়ো বাতাস বইতে থাকে। বাইরের পরিস্থিতি দেখতে ওনারা তো ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। ওনারা দেখেন যে মানে গাছের যে অবস্থা, আশেপাশে গাছগুলো ছিল সবগুলো দুলছে, মনে হচ্ছে এখন সব লন্ডভন্ড হয়ে যাবে। ঘরের বাইরে বের হতে নিষেধ করলো, জানালা দিয়ে দেখাটা বারণ ছিল না। হঠাৎ করে পুরো বাড়ি কেঁপে উঠলো একবার। এবার ওই যে পুতুল, যেটাকে আমরা জামবেটু বলি, ওই পুতুলটা মানুষের মতো করে কথা বলে উঠলো। ওদিকে লালা দাদু আর ওই পুতুলের ভিতর কি কথা হচ্ছে
এটা ভেতর থেকে শোনা যাচ্ছে না, প্রায় 10 মিনিট তাদের ভিতরে কথা হয়, তারপর সবকিছু স্বাভাবিক। এরপর লালা দাদু কিছুটা দূরে থাকা এই চুকসের দাদুর কাছে যান এবং তাকে সব ঘটনা খুলে বলেন। যাই হোক, তারা বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর লালা দাদু বিদায় নিয়ে চলে যান। যাওয়ার আগে বলে যান, তুমি সব তৈরি করে আমাকে খবর পাঠান, আমি চলে আসব। এরপর বাড়ির সবাই তো ওই চুকসের দাদুর কাছে যান এবং দাদুকে জিজ্ঞেস করলেন যে কোনো সমাধান হয়েছে। কিন্তু দাদু তো চুপচাপ, তার চোখে মুখে চিন্তার ছাপ। দাদু একদম নীরব। দাদুকে আবার জিজ্ঞাসা করা হলে দাদু নীরবতা ভেঙে বলেন, এই শয়তান জিন অনেক শক্তিশালী এবং সরাসরি লুসিফারের অনুসারী। এই লুসিফার হতেছে ইবলিশ শয়তান। তো এই যে লুসিফার সরাসরি যারা তার অনুসরণ করে এবং তাকে পূজা করে, এরা অত্যন্ত শক্তিশালী হয়, বিশেষ করে জিনদের মধ্যে। আর এদেরকে থামানোটা অত্যন্ত কঠিন ব্যাপার। এই পিটার মৃত্যুর আগে একটা যজ্ঞ করে যায় লুসিফারের নামে এবং সে একটা নর বলি দিয়েছিল, জীবন্ত একটা মানুষকে বলি দিয়েছিল। সে মরে যাচ্ছে, তারপরও সে তার পাপ কাজ থেকে বিরত হয়নি। সে একটা নর বলি দেয়, কোনো জায়গা থেকে একটা মানুষকে ধরে নিয়ে এসেছে, তাকে বলি দেয় এবং বলি দেওয়ার মাধ্যম দিয়ে এই শয়তানকে এই পরিবারের উপরে চালান করে দিয়েছে। তো এই যে লুসিফারের উদ্দেশ্যে যে বলি দেওয়া হয়েছিল, তো মূলত লুসিফারের সাথে চুক্তি হয়েছে। আর যখন কোনো মানুষ এই ধরনের নরবলি দেওয়ার মাধ্যমে লুসিফারের সাথে চুক্তি করে, তখন খুব শক্তিশালী একটা পিশাচ প্রকৃতির জিন, ইফরিত সম্প্রদায়ের জিন, তখন ওই বিষয়টা বাস্তবায়ন করার জন্য সে কাজ শুরু করে দেয়। আর যদি ওই জিনটা এই কাজ না করে, তাহলে নাকি খোদ ইবলিশ শয়তান ভয়ানক শাস্তি দেয় ওই জিনটাকে। এই জন্য যে কোনো মূল্যে এই কাজটি করেই ছাড়ে ওই জিনটা। তো যাই হোক, ওই ইফরিত জিনটা নাকি এই লালা দাদুকে বলেছিল, যদি এই চুকসের দাদু তার সবচাইতে প্রিয় দুটো জীবনকে উৎসর্গ করতে পারে, তাহলেই নাকি শুধু এই ইফরিতটা চলে যাবে, তা না হলে সে যাবে না। এবং ইফরিতটা এটাও বলেছিল যে এই চুকসের দাদুর সবচাইতে প্রিয় দুটো জিনিস হচ্ছে তার দুই নাতি নাতনি, এর মধ্যে একজন হলো চুকস আর চুকসের বোন। তো যাই হোক, এখন এই যে ব্যাপারটা, এটা কি কোনো দাদু মেনে নিতে পারেন? নিশ্চয়ই না। এবং ওই ইফরিত জিনটা নাকি লালা দাদুকে বলে যান, যদি 13 দিনের মধ্যে এটা না করা হয়, তাহলে 13তম দিনে সবার মৃত্যু হবে। এই কথা শোনার পর এই চুকসের মা তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন। তো উনি বলেন যে না, এটা হতে পারে না, আমি আমার সন্তানদেরকে মরতে দিতে পারি না। বাড়ির সবাই তো হতভম্ব হয়ে গেছেন দাদুর কথা শুনে। দাদু সবাইকে শান্ত হতে বলেন এবং দাদু এই চুকসের মাকে উদ্দেশ্য করে বলেন, বৌমা, তুমি এটা ভাবলে কি করে যে আমি এই কাজ করব? আমার দেহে প্রাণ থাকতে আমি এটা কখনোই করব না। যদি বাঁচতে হয় সবাই একসাথে বাঁচবো, মরতে হয় সবাই একসাথে মরবো, কিন্তু বাঁচার জন্য পরিবারের কোনো সদস্যকে বলি দেব না। আমি বিকল্প পথ অবলম্বন করার চেষ্টা করছি। তোমরা এখন যাও, আমাকে ভাবতে দাও কি করা যায়। তো এর ভিতরে দাদু 7-8 দিন বাড়ি থেকে বেরই হন নাই। দাদু তার খুপড়ি ঘরে সবসময় সময় কাটাতেন আর সন্ধ্যা হলে পুরো বাড়ির চারপাশে কিছু একটা ছিটিয়ে দেন। এভাবে 7-8 দিন চলল। পরবর্তীতে জানা যায় ওই ইফরিত শয়তানটা দাদুকে রোজ রাত্রে স্বপ্নে দেখাতো। কোনো এক অদৃশ্য সত্তা দাদুকে বলতো, এগুলো করে কোনো লাভ নেই রে পাগলার, কোনো লাভ নেই। আমার প্রভুর নামে যদি বলি না দিস তোর নাতি নাতনিকে, তাহলে ঠিক 13 দিনের মাথায় সবাইকেই মরতে হবে। দাদু একদিন স্বপ্নের মাঝে বলে, আমার প্রাণ চলে গেলেও আমি এই কাজ করব না, আর আমিও তোকে ছাড়বো না। তখন ওই সত্তা স্বপ্নের ভিতরে হাসতে হাসতে বলে, তুই যত পারিস চেষ্টা কর, কোনো সমস্যা নাই। তুই আমার আর আমার ক্ষমতার কাছে সামান্য পিপিলিকা মাত্র। আমি তোকে বাধা দেব না, তুই করে যা। তুই পারলে এই কয়দিনের ভিতরে কিছু করে দেখা, কিন্তু মনে রাখিস ঠিক 13 দিনের মাথায়
তোদের সবাইকে মরতে হবে। 7-8 দিন পর চুকসের দাদু চুকসের বাবা আর কাকাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা যেন লালা দাদু আর 3 জন কবিরাজের কথা বলেছিলেন, নাম বলেছিলেন দাদু, তাদেরকে যেন খবর পাঠান। খবর পেয়ে লালা দাদু আর ওই 3 জন কবিরাজ চুকসের দাদুর সাথে দেখা করতে আসেন। তখন চুকসের দাদু তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আমার সব থেকে কাছের বন্ধু। দীর্ঘদিন এই কবিরাজি পেশায় অনেক সময় আমি তোমাদের সঙ্গ দিয়েছি, অনেক সময় তোমরা আমার সঙ্গ দিয়েছ। অনেক সময় আমরা একই সাথে বিভিন্ন মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি না পারলে তোমরা করেছো, তোমরা না পারলে আমি করেছি। আজ আমি নিজেই পরিবার সহ একটা চরম বিপদের মধ্যে পড়ে গেছি, যার সব কিছু লালা জানে। এই সমস্যা আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা, যার কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না। তাই তোমাদের সাথে পরামর্শ করতে চাই, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। দাদুর এসব কথা শুনে ওই লালা দাদু এবং তার অন্য বন্ধুরা সান্ত্বনা দেয়, বলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে আর তোমার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। তখন দাদু বলে, এইভাবে খোলামেলা কথা বলা যাবে না। ওই শয়তান যদি আমাদের পরিকল্পনার কথা জেনে যায় তবে আমরা সফল হতে পারবো না। এই বলে দাদু কি করেছেন, একটা গন্ডি কেটেছেন, গোল গন্ডি। তখন ওই সবাইকে ওই গন্ডির মধ্যে নিয়ে আসেন। তখন দাদু বলেন যে আমরা এখন যে কথা বলবো সেটা এই গন্ডির বাইরে যাবে না, কোনো জিন আমাদের কথা শুনতে পারবে না। তারপর তারা পরামর্শ করতে থাকে কিভাবে কি কাজ করা যায়। পরামর্শ শেষে ওনারা সবাই বিদায় নেন। যাবার আগে ওনারা বলে যান যে আমরা তোমার সাথে আছি, শুধু সময় হবে আমাদেরকে ডাকবা, আমরা চলে আসব। এরপর চলে আসে সেই 13তম দিন, যেদিনে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল ওই ইফরিত জিন। সেদিন সকালবেলা দাদু 3টা বড় বড় ষাঁড় জোগাড় করে। এই ষাঁড় 3টা ছিল লাল বর্ণের। দুপুরের দিকে দাদুর 4 বন্ধু কবিরাজ চুকসদের বাড়িতে আসেন। তারা ষাঁড়গুলোকে প্রথমে বশ করে একটা জায়গায় বসায়, তাদের গলায় একটা করে মালা পরিয়ে দেয়। মালাটা ছিল বিশেষ এক ধরনের ফুল দিয়ে বানানো। তারপর ষাঁড়গুলোর মাথায় এক ধরনের লাল রং দিয়ে 3টা তিলক এঁকে দেয়, মানে একটা একটা ষাঁড়ের মাথায় 3টা করে তিলক। মজার ব্যাপার হচ্ছে, এই যে ষাঁড়গুলোর সাথে এত কিছু হচ্ছে, তারা কিন্তু কোনো জায়গা পরিবর্তন করছে না। কারণ ষাঁড় কিন্তু রাগী স্বভাবের হয়। আফ্রিকান ষাঁড়গুলো আরো রাগী, তারা এক জায়গায় থাকে না, সবসময় ছুটতে থাকে, মানুষকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু মন্ত্র বলে তাদেরকে এমনভাবে বশ করা হয়েছে, তারা ছিল একদম শান্ত স্বভাবের, মনে হচ্ছে একদম গৃহপালিত একটা বিড়ালের মতো। যাই হোক, ষাঁড়গুলোকে পরে একটা জায়গায় বেঁধে রাখা হয়। এরপর শুরু হয়ে যায় রিচুয়াল। এই যে রিচুয়ালটা শুরু হয়, এটা নাকি কুম্প দেবতার নামে শুরু হয়। এই যে কুম্প নৃত্য করা হয়, এই কুম্প নৃত্য যেই জিনেরা করে ভেতরে, এদের একজন গুরু আছে। তো এই গুরুর নামে এই যজ্ঞটা শুরু হয়েছিল। এটা একটা ব্ল্যাক ম্যাজিক। তো এই যে চুকস, ওরা এক ধরনের ধর্মের অনুসারী, এটাকে বলা হলো বুনো ধর্ম। এই বুনো ধর্ম অনুযায়ী এই যে কুম্প দেবতা নাকি কল্যাণ আর প্রজ্ঞার দেবতা, এটা তারা বিশ্বাস করেন আর কি। তো এই শক্তিশালী জিনের রয়েছে অসীম ক্ষমতা, এটা তারা বিশ্বাস করেন। মূলত দেবতা বলতে তারা জিনের পূজা করে। আর কুম্পর মূল কাজ অশুভ শক্তিকে নাকি বিনাশ করা, এটা ওখানকার বুনো ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন আর কি। তো বিকাল থেকে শুরু হয় যজ্ঞ। তো চুকসের দাদু আর তার দাদুর 4 বন্ধু কবিরাজ গোল হয়ে বসে ওই কুম্প দেবতাকে, কুম্প জিনকে স্মরণ করতে থাকে। তারা এক ধরনের বাদ্য বাজাতে থাকে, এটা একটা ঝুনঝুনির মতো বাদ্য আর কি। এই বাদ্য মূলত ওই কুম্প উৎসবের দিন বাজানো হয়। তো সবাই বাদ্য বাজাতে থাকে আর সুরেলা কণ্ঠে গান গেয়ে ওই কুম্প জিন সর্দারকে স্মরণ করতে থাকে। এই যজ্ঞ চলে টানা 4 থেকে 5 ঘন্টা। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। এরপর দাদু এই চুকসের বাড়ির সবাইকে একটা ঘরের ভিতরে চলে যেতে বলেন এবং বলেন যা কিছু হয়ে যাক, কেউ এখন আর ঘর থেকে বের হবে না। তো দাদুর কথা মতো ওরা সবাই ঘরের ভিতরে চলে যান। দাদু বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে, মানে বাইরে থেকে এই কারণে লাগিয়েছেন যে বাইরে কিছু হচ্ছে এটা দেখে ঘরের ভিতরে সবাই যদি বিচলিত হয়ে কোনো কারণে বাইরে বের হয়ে আসে, তখন তো সর্বনাশ হয়ে যাবে। এই কারণে উনি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর দাদু কি করছেন, ঘরের চারপাশে এক ধরনের বিশেষ ছাই ছিটিয়ে দিয়েছিলেন। এই ছাই ছেটানোর কারণ হচ্ছে যাতে কোনো অশুভ শক্তি ঘরে নাকি প্রবেশ করতে না পারে। এদিকে কৌতূহলবশত বাইরে কি হয় সেটা দেখার জন্য বাড়ির সব পুরুষ সদস্য জানালার পাশে এসে দাঁড়ান। চুকসও সেখানে ছিলেন। তো সবাই দেখতে পান দাদু ষাঁড়গুলোকে বের করে আনলেন একটা নির্দিষ্ট জায়গা থেকে, যেখানে রেখেছিলেন ষাঁড়গুলোকে, আর সেগুলোকে উঠোনের ঠিক মাঝখানে রেখে
তার সামনে একজন কবিরাজকে দাঁড় করিয়ে চুকসের দাদু সহ বাকি 3 জন কবিরাজ উঠোনের চারপাশে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। সেদিন আকাশে চাঁদ ছিল না, তবে ঘুটঘুটে অন্ধকারও ছিল না। ঘর থেকে সবাইকে এক একটা অবয়বের মতো লাগছিল, আর তাদের মুভমেন্ট বোঝা যাচ্ছিল। রাত হওয়াতে ষাঁড়গুলোর চোখ জলজল করছিল। যাই হোক, কিছুক্ষণ মন্ত্র পড়ার পরে হঠাৎ করে বাতাস বইতে শুরু হয়, আর এই চুকসের বাড়িটা কেমন যেন ভারী হয়ে যায়। এরপরে যেটা হলো সেটা ওনারা কল্পনাও করতে পারেন নাই। সেটা হলো 3টা আগুনের গোলা কোথা থেকে এসে ওই ষাঁড় 3টা শরীরে প্রবেশ করে, আর সাথে সাথে ওই ষাঁড়গুলো খুব ভয়ঙ্করভাবে হুঙ্কার দিতে থাকে। সিংহ যেভাবে হুঙ্কার দেয়, মনে হচ্ছে এর থেকেও অনেক অনেক ভয়ানকভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে ষাঁড় কখনো শব্দ করে না। ওই হুঙ্কার শুনে কোনোভাবে মনে হচ্ছিল না ওগুলো ষাঁড়, মনে হচ্ছে সিংহ এবং গরিলার শব্দ একত্র করলে যেরকম শব্দ হয় ওই ধরনের একটা শব্দ, ওই ধরনের একটা হুঙ্কার আসছিল। হঠাৎ করে বাতাস তীব্র হতে থাকে, আর ষাঁড়গুলো পুরো উঠোন জুড়ে ছোটাছুটি করতে থাকে। ওদিকে দাদু আর তার কবিরাজ বন্ধুরা মন্ত্রপাঠ করেই যাচ্ছে। হঠাৎ করে শুরু হয় প্রচুর আর্তনাদ, মনে হচ্ছে অদৃশ্য কিছু যুদ্ধ করছে। মুহূর্তের ভেতরে এই চুকসের বাড়ি হয়ে এটা একটা যুদ্ধের ময়দান। ভয়ানক এক পরিবেশ। এই আর্তনাদ শুনে ভয়ে তো ওনারা রীতিমতো কাঁপাকাঁপি করতে থাকেন। মনে হচ্ছে এক্ষুনি ওনাদের উপর আক্রমণ করে বসবে সব ভয়ঙ্কর অদৃশ্য সত্তাগুলো। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ওই ষাঁড়গুলো ছাড়া অন্য কোনো কিছু কিন্তু পরিবারের সদস্যরা দেখছে না যে কার সাথে ওই ষাঁড়গুলো মারামারি করছে। শুধু ওই যে 3টা আলোর গোলাকার যে অবয়বটা, এই 3টা অবয়ব যে ষাঁড়ের মুখে ঢুকেছিল শুধু ওইটুকু তারা দেখেছিলেন। তো ষাঁড় যে কতটা হিংস্র হতে পারে ওই রকমের মারামারি না দেখলে কোনোভাবে বোঝা যাবে না। চুকস এটাই জানিয়েছেন আর কি। তো চুকস তো ছোট মানুষ ছিলেন, 16-17 বছর বয়স, তারা দেখার সাহস হয়নি। তো চুকস সরে যায় জানালা থেকে। তো এই যুদ্ধটা অনেক সময় ধরে চলে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এরকম ভয়ঙ্কর 3টা ষাঁড় উঠোন জুড়ে ছোটাছুটি করছে, কিন্তু এই চুকসের দাদু বাগলার সহ আরো যেই কবিরাজরা আছেন তাদের শরীরে কিন্তু ওই ষাঁড়গুলোর কোনো স্পর্শই লাগছে না। এটা কি কোনো স্বাভাবিক বিষয়? নিশ্চয়ই না। তো যাই হোক, যুদ্ধ চলার এক সময় চুকসের দাদু আর তার বন্ধুরা চিৎকার করে বারবার একটা কথা বলতে থাকে, যেটা আফ্রিকান ভাষায়, মানে তারা তো সব কথা আফ্রিকাতেই বলেছে, আমরা পিওর রিসেন্স বাংলায় আপনাদেরকে বলছি আর কি। তা আফ্রিকান ভাষায় এক ধরনের শব্দ করে, এটা যদি বাংলা করা হয় সেটা এরকম হয় হচ্ছে, অপশক্তির পরাজয় হবে, ধ্বংস করে দাও, এই ধরনের কথা বারবার বলছিল আর কি। তো এইভাবে ষাঁড় এবং অদৃশ্য শক্তির যুদ্ধ চললো সারা রাত। ভয়ানক এক রাত ছিল ওই পরিবারের জন্য। তো এটা ছিল চুকসের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এটা চুকস জানিয়েছেন। তো শেষ রাতের দিকে আস্তে আস্তে সব নীরব হয়ে যায়, ঝড় বাতাস আর্তনাদ সব বন্ধ হয়ে যায় ততক্ষণে। ওদিকে ষাঁড় 3টা মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে বাগলার দাদু আর তার বন্ধুরা দ্রুত তাদের কাছে ছুটে যায়, আর বাইরে থেকে পানি এনে ওই ষাঁড়গুলোর মাথায় ঢালতে থাকে। ষাঁড় 3টা একদম অচেতন হয়ে পড়েছিল। এদিকে ভোরের আলো ফুটে ওঠার পর দাদু ওনাদের সকলের, মানে ঘরের ভিতরে যারা ছিল আর কি, দরজা খুলে দিলেন আর বললেন আপাতত বিপদ কেটে গেছে। আপাতত এই কথাটা শুনে বাড়ির লোকজন তো আরো অবাক হন। আপাতত মানে কি? তাহলে কি আরো বিপদ আছে সামনে? ওদিকে ষাঁড়গুলোর প্রাথমিক চিকিৎসা চলছে, তারা একটু সুস্থ হলে তাদেরকে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। যাই হোক, দাদুর বন্ধুরা সবাই দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। তারপর দাদু বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলেন, যাও সবাই সবার কাজ করো, আমি একটু বিশ্রাম নিয়ে পরে কথা বলবো। পরবর্তী দাদু বলেছিলেন ওই ষাঁড়গুলোর ভেতরে 3টা দুর্ধর্ষ জিন ভর করেছিল, যারা ছিল আফ্রিকান ভাষায় এদেরকে সারাকি বলা হয়। এই সারাকির 3 সন্তান। সারাকি হচ্ছে বুনো ধর্মাবলম্বী যারা আর কি, তাদের জিনেদের রাজা। তো এই সারাকির 3 সন্তান নাকি 3 লক্ষ সৈনিকের সাথে লড়তে পারে। খুব দুর্ধর্ষ জিন এই 3 জন। এরা 3 আপন ভাই। এরা সহজে কারো ডাকে সাড়া দেয় না, কিন্তু এই বাগলার দাদু মানে চুকসের দাদু এবং তার বন্ধুদের সমস্ত অভিজ্ঞতা বিদ্যা প্রয়োগ করে তাদেরকে হাজির করতে সক্ষম হন। তো চুকসের কাছে এই সারাকি রাজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, মেহেদি ভাই সহ আরো অন্যান্য জিজ্ঞেস করেছেন, কিন্তু চুকস এই বিষয়টা এড়িয়ে যান। শুধু এতটুকু বলেছিলেন যে এই সারাকি নাকি অনেক ক্ষমতার অধিকারী, এর বেশি কিছু বলেন নাই। তো যাই হোক, সারাকি নিয়ে আমরা আর বেশি কিছু এখনো জানি না, পরবর্তীতে জানলে প্রিয় আপনাদেরকে জানাবো। তো সেদিন রাতে পিটারের চালান করা ইফরিত জিন যখন ওই পরিবারে এসেছিল, কারণ ওটা 13তম দিন ছিল, তখন ওই সারাকি 3 ছেলেকে দেখে সে চলে যায়। কারণ সে একা আসেনি, সে এসেছিল তার পুরো সৈন্য দল নিয়ে।
কিন্তু সারাকির 3 ছেলের কাছে মার খেয়ে তার সৈন্যরা সব পালিয়েছে। আর ওই যে ইফরিত জিনটা, ওই জিনটাকে সারাকির 3 ছেলে বন্দি করে নিয়ে গেছে। এভাবে ওই রাত্রে দাদু এবং তার বন্ধুরা সবাই মিলে দাদুর পরিবারকে রক্ষা করতে সক্ষম হন। প্রিয় লিসেনার্স, মনে হতেই পারে যে সারাকির 3 ছেলে তো ওই ইফরিত জিনকে বন্দি করে নিয়ে গেল, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখানেই শেষ নয়। সারাকির 3 ছেলে ইফরিতকে ধরে নিয়ে যাওয়ার পরে সবাই মনে করেছিল ঘটনাটা এখানে শেষ, কিন্তু ভুল প্রমাণিত হলো তার 10 থেকে 12 দিন পর। এই ঘটনার পর বাগলার দাদু মানে চুকসের দাদু ধরে নিয়েছিলেন যে ঘটনা শেষ হয়ে গেছে, সারাকিরা তো ওকে ধরে নিয়ে গেছে, ওকে ছাড়বে না, ওকে হয়তো মেরে ফেলবে। হঠাৎ একদিন রাত্রে দাদু স্বপ্ন দেখেন। স্বপ্নে সেই অদৃশ্য সত্তাটাকে দাদুকে বলছে, কি রে বাগলার, কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে গেছিস? এই বলে সে হাসতে থাকে। আর হাসি শেষে সে বলে, আমাকে বন্দি করে রাখার মতো এত শক্তি কারো নাই রে, তুই জানিস না আমার ক্ষমতা সম্পর্কে। সারাকের 3 ছেলে আমাকে খুব বেশি দিন বন্দি করে রাখতে পারবে না, আমি লুসিফারের অনুসারী, আমাকে বন্দি করা এত সহজ না। কতক্ষণ, কতদিন অপেক্ষা কর, মরতে হবে, সবাইকে মরতে হবে। এই বলে নাকি ওই জিনটা আবার হাসতে থাকে। এই স্বপ্ন দেখার পর দাদুর ঘুম ভেঙে যায়। দাদু তো দুশ্চিন্তায় পড়ে যান। এই শয়তানটাকে কিভাবে বিনাশ করবেন সেটা আর ভেবে পাচ্ছেন না দাদু। সে রাত্রে আর দাদুর ঘুম হয় না। ভোর হলে দাদু বেরিয়ে পড়েন তার বন্ধু কবিরাজদের সাথে দেখা করার জন্য। এদিকে রাস্তায় লালা দাদু আর এক কবিরাজের সাথে দেখাও হয়ে যায় বাংলার দাদুর। তো দাদু তাদের দুজনকে দেখে অবাক হন, তাদের সাথে কথা বলে জানতে পারেন তারাও নাকি দাদুর সাথে দেখা করার জন্য আসছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে, দাদুর মতো তারা নাকি একই স্বপ্নই দেখেছেন। ওই শয়তান জিনটা তাদেরকেও স্বপ্নের মধ্যে হুমকি দিয়েছে। এমনকি ওই যে কবিরাজ লালা দাদুর যে আসছেন, তার আরো কবিরাজ এসেছেন, প্রত্যেকের জান তো নেবেই, তাদের পরিবারের কেউ নাকি শেষ করে দিবে ওই শয়তানটা বলেছে। ওই শয়তানটা কি বলেছে, এইবার শুধু বাগলার আর বাগলার পরিবার না, এবার তোদের সাথে যুদ্ধ, এবার তোদেরকেও মারবো। এই কারণেই মূলত ওই লালা দাদু আর একজন কবিরাজ আসছিলেন, এবং অন্যান্য কবিরাজ যারা আছেন তারাও নাকি একই স্বপ্ন দেখেছেন। এখন বিপদ তো শুধু একার না, এই শয়তানটাকে না আটকাতে পারলে এরা কেউ বাঁচবে না, সবাইকে মেনে ফেলবে। বাঁচতে হলে যা কিছু করতে হবে সেটা দ্রুত করতে হবে। সবাই মিলে বুঝতে পারেন যে সারাকের 3 সন্তান ওই ইফরিতকে নিয়ে গেলেও সে কোনো না কোনোভাবে হয়তোবা বের হয়েই যাবে, আজ না হয় কাল, খুব বেশি দিন আটকে রাখা যাবে না। সুতরাং যা কিছু করার খুব দ্রুত করতে হবে। তখন তারা সবাই মিলে সলা পরামর্শ করতে থাকে কিভাবে এই শয়তান এবং তার পুরো বাহিনীকে বিনাশ করা যায়। সবাই মিলে সেদিন সিদ্ধান্ত নেন যে আজকে সবকিছু জোগাড় করে আগামীকাল সন্ধ্যায় সবাই মিলে ওই শয়তান জিনের ব্যবস্থা করা হবে। সেদিন সন্ধ্যার পরে দাদু কিছু রিচুয়াল করে চুকসের বাড়ি পুরোটা বন্ধ করে দেন, আর বাড়ির সবাইকে সাবধান করে দেন রাতে যেন ঘর থেকে কেউ বের না হয়। তো ওনারা দাদুর কথা মতো যে যার ঘরে চলে যান এবং যে যার মতো শুয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে একটা চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। সাথে সাথে সবাই বের হয়ে দেখে এসে যে দৃশ্য দেখতে পায়, এটা ওই পরিবারের কেউ কখনো কল্পনাও করতে পারেনি এই দৃশ্য তারা দেখবে। এটা সহ্য করার মতো নয়। তারা এসে দেখতে পায় চুকসের একমাত্র ফুপু, এই ফুপুর মাথাবিহীন নিথর দেহ মাটিতে পড়ে আছে ওয়াশরুমের পাশে। ফুপু তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন, ওয়াশরুম থেকেই উনি ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু তারপর রাতের বেলা ওয়াশরুমের চাপ ছিল, এজন্য বের হয়েছিলেন। সবাই দেখেন যে ফুপুর গলার ফিনকি দিয়ে রক্ত পড়ছে, তখনও তার হাত পা ছোড়াছুড়ি করছে। কি একটা বিভৎস দৃশ্য যে একটা সুস্থ মানুষ, তার মাথা ছিঁড়ে পড়ে গেছে, তার শরীর কাঁপাকাঁপি করছে, ছটফট করছে, রক্ত পড়ছে, এইভাবে চোখের সামনে মৃত্যু হচ্ছে। এই দৃশ্য দেখার পর চুকসের দাদি আর চুকসের মা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান, আর পরিবারের বাকি সদস্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন। সেদিন পরিবারের অন্য সদস্যদের দেহ থেকে প্রাণবায়ু বের না হলেও মনে হচ্ছিল এখনই প্রাণবায়ু বের হয়ে যাবে দুঃখে কষ্টে। একসময় চুকসের বাবা আর চুকস এবং অন্যান্য কাকারা, মানে চুকসের কাকারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। তারা অনেকটা সময় নিথর হয়ে দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে। এখানে চুকস বলেছিলেন যে আমরা আফ্রিকানরা কিন্তু মানসিকভাবে অনেক শক্তিশালী,
আমাদের চোখে এত সহজে পানি আসে না, কিন্তু আমার ফুপুর এমন মর্মান্তিক মৃত্যুতে আমাদের পাথর হৃদয়কেও মোমের মতো গলিয়ে দিয়েছিল। সে দৃশ্য, সে বেদনা, সেই বিভীষিকাময় রাতের কথা কোনোভাবেই প্রকাশ করে মনের কষ্টটা সব ঢেলে দেয়া যাবে না। তো এই কথা চুকস বলেছিলেন। আর এদিকে এই ঘটনা ঘটার পর চুকসের দাদু বারবার নিজেকে দোষারোপ করতে থাকেন। তিনি বারবার একটা কথাই বলতে থাকেন, আজ আমার ব্যর্থতার কারণে আমার মেয়েকে হারাতে হলো। সকালে খবর পেয়ে প্রতিবেশীরা, দাদুর সব কাছের মানুষজন, তার বন্ধু কবিরাজরাও ছুটে আসেন। তারা সবাই দাদুকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু দাদু কারোর সাথে কোনো কথা বলছেন না। এক পর্যায়ে উপস্থিত সবাই সিদ্ধান্ত নেন লাশের সৎকার করা হবে, যেটা ওই যে জনগোষ্ঠী, যেটা ওনারা মূলত জোলা জনগোষ্ঠী, ওই জোলা জনগোষ্ঠীর রীতি অনুযায়ী যেভাবে সৎকার করা হয়ে থাকে সেই অনুযায়ী করা হবে। কিন্তু বাগলার দাদু মানে চুকসের দাদু বলে ওঠে, না, কেউ হাত দেবে না আমার মেয়ের লাশে। যে আমার কলিজার টুকরোকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার কিছু না করে আমি এই লাশের সৎকার করব না। তোমরা সবাই চলে যাও, সময় হলে আমি সবাইকে ডাকবো। এই বলে দাদু সবাইকে চলে যেতে বলেন। উপস্থিত সবাই এই বাগলার দাদুর কথায় অবাক হয়েছিলেন, অনেকে বিব্রত হয়ে সেখান থেকে চলে যান। এরপর চুকসের দাদু লালা দাদুর উদ্দেশ্য করে বলেন, আয়োজন করো। আসলে কিসের আয়োজনের কথা বলছেন বাগলার দাদু? আমরা সেটা জানতে পারবো এখন, প্রিয় লিসেনার্স। দাদু তার এবং তার বন্ধু শিষ্যদেরকে উদ্দেশ্য করে বলেন, জঙ্গলে যাও আর যেখান থেকে পারো 7টা শেয়াল ধরে নিয়ে আসো। দাদুর কথা মতো 15-16 জনের একটা দল অনেক চেষ্টার পরে 7টা শেয়াল ধরতে সক্ষম হয়। শেয়ালগুলোকে একটা জায়গায় আটকে রাখা হয়। এরপর দাদু বলেন, বাজার থেকে 7টা মাটির পাত্র আর 10 লিটার পেট্রোল কিনে নিয়ে আসো। এদিকে দাদু চুকসের বাবা এবং কাকাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কিছু শুকনো কাঠের ব্যবস্থা করে রাখো। দাদুর কথা মতো সবকিছুর ব্যবস্থা করা হয়। এরপর সবাই অপেক্ষা করতে থাকে সূর্য ডোবার। সূর্য ডোবার পরে অন্য দিনের মতো দাদু সকলের সুরক্ষার জন্য সবাইকে ঘরে চলে যেতে বলেন, আর তিনি ঘরটাকে ভালো করে বন্ধ করে দেন। এরপর চুকসের দাদু আর তার কবিরাজ বন্ধুরা মিলে শুরু করেন এক ভয়ানক যজ্ঞ, যেটা চুকসের ফুপুর মাথাবিহীন লাশের উপরে করা হচ্ছে। প্রথমে এই চুকসের ফুপুর লাশটা উঠোনের একটি জায়গায় মাটিতে রেখে তার চারপাশে গোল করে বৃত্ত আঁকা হলো। এরপর শেয়ালগুলো ধরে আনা হয়, সেই সাথে লম্বা একটা ধারালো দা আর সেই মাটির পাত্রগুলো। শেয়ালগুলোর উপরে জাদুটোনা করে ওগুলোকে বশ করে ফেলা হয়েছিল, যার কারণে শেয়ালগুলো ছোটাছুটি করছিল না। তো দাদু এই মাটির পাত্রগুলো ধরে রাখার জন্য বললেন। এরপর দাদু এবং তার বন্ধুরা একসাথে মন্ত্র পড়তে থাকেন। দাদু একসময় ইশারা করেন একটা শেয়াল তার কাছে নিয়ে যাওয়ার জন্য। একজন একটা শেয়াল ধরে দাদুর কাছে নিয়ে যান। দাদু ও তার বন্ধুরা মন্ত্র পড়ে বিশেষ এক ধরনের রং সেই শেয়ালের গায়ে মাখাতে থাকে, যেটা ছিল একটা সিঁদুরের মতো নাকি। এরপর একজন কবিরাজ সেই শিয়ালটাকে ধরেন, আর একজন কবিরাজ একটা মাটির পাত্র ধরেন। শিয়ালটা কিন্তু খুব বেশি নড়াচড়া করছে না। শিয়ালটা যে মারা যাবে এখন এটাও বুঝতে পারছে না, কারণ ওটাকে তো বশীভূত করে ফেলা হয়েছে মন্ত্র করে। তো দাদু ইশারায় বলেন ধারালো একটা দা তাকে দেওয়ার জন্য। ধারালো একটা দা, এক কোপে যেন কোনো কিছু ফেলে দেয়া যায় এমন ধারালো একটা দা হাতে নিয়ে দাদু মন্ত্র পড়তে থাকেন। সেই সাথে তার বন্ধুরাও মন্ত্র পড়ছেন। একসময় দাদু এক কোপে শেয়ালের ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলেন, আর সাথে সাথে একজন কবিরাজ সেটাকে চেপে ধরে, আর আরেকজন কবিরাজ সেই কাটা যে শেয়ালটা, সেই শেয়ালের রক্তগুলো মাটির পাত্রে সংগ্রহ করেন। একসময় পাত্রটা রক্তে পরিপূর্ণ হয়ে যায়, তখন দুজন কবিরাজ সেই শিয়ালের বডিটাকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে রাখেন। এভাবে দাদু সেই রক্তসহ মাটির পাত্রটি এই চুকসের ফুপুর লাশের পাশে যে বৃত্ত আঁকা ছিল তার পাশে রাখেন, আর ওই শিয়ালের কাটা মাথাটা ওই পাত্রের পাশে রাখেন। এভাবে 7টা শিয়ালকে বলি দেওয়া হয়। 7টা মাটির পাত্র ভর্তি শিয়ালের রক্ত আর 7টা শিয়ালের কাটা মাথা চুকসের ফুপুর লাশের পাশে গোল করে সাজিয়ে রাখা হয়। এরকম লালা দাদু আর চুকসের দাদু এরা এই লাশের দুই পাশে বসে মন্ত্র পড়তে থাকেন। বাকি 3জন কবিরাজ শুকনো কাঠগুলো নিয়ে আসেন এবং সেগুলোকে চিতার মতো সাজিয়ে তার ভিতরে পেট্রোল ঢেলে তাতে আগুন জ্বালিয়ে দেন। দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর এক এক করে শিয়ালের বডিগুলো সেই আগুনের চিতার উপরে তুলে দেন। পুড়তে থাকে কাঁচা শিয়ালের কাঁচা মাংসগুলো। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন যে আগুন জ্বালানোর আগে কিন্তু
শেয়ালগুলো ওই চিতার উপর রাখা যেত, কিন্তু না, আগুন জ্বালানোর পরে ওই শেয়ালগুলো ওই চিতার উপর দিতে হয়েছিল। এটা একটা রিচুয়ালের অংশ ছিল। তো যাই হোক, কিছু সময় পর শুরু হয় প্রচণ্ড বাতাস। এই বাতাস অন্যান্য দিনের তুলনায় একটু তীব্রই ছিল। আকাশে সেদিন চাঁদের আলো ছিল। সেদিন বাইরে কি হচ্ছে সেসব দেখতে খুব বেশি অসুবিধা হয়নি কারো। চুকস দেখেন যে তার ফুপুর মাথাবিহীন লাশটা হঠাৎ করে মাটি থেকে উঠে বসে এবং এক লাফে সেটা দাঁড়িয়েও যায়। জানালার ফাঁকা দিয়ে এই দৃশ্য দেখে চুকসের সারা শরীর ভয়ে শিউরে ওঠে। এদিকে অদৃশ্য কিছু সেই রক্তের হাড়িগুলো শূন্যে ভাসিয়ে নেয়, আর মুহূর্তের মধ্যে সেটা বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। মানে সেই হাড়িগুলো শূন্যে ভাসিয়ে একটু বাঁকা হয়ে যায়, তার মানে হচ্ছে ওখান থেকে কেউ কোনো কিছু খেয়ে ফেলেছে। হাড়ির ভিতরে কোনো রক্ত নাই, রক্ত কোথায় গেল? মাটিতে পড়ার পর হাড়িগুলো ভেঙে যায়, কিন্তু সেগুলোর ভিতর কোনো রক্ত ছিল না। কি হচ্ছে এসব ভাবতে ভাবতে ঘটে যায় আরো একটা ভয়ানক ঘটনা। হঠাৎ করে শেয়ালের কাটা মাথাগুলো গায়েব হয়ে যায়, আর হাড় চেবানোর কটমট কটমট শব্দ হতে থাকে। এদিকে সেই শেয়ালের পোড়া দেহগুলো মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়, একইভাবে হাড় চিবানোর শব্দ হতে থাকে। এসব ঘটে গেল কয়েকটা মুহূর্তের ভেতরে। এরপর চুকসের ফুপুর লাশ আবার দুপ করে মাটিতে পড়ে যায়, সাথে সাথে ঝড়ও থেমে যায়। তখন চুকসের দাদু আর তার বন্ধুরা মিলে চুকসের ফুপুর লাশ ধরে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় এবং চুকসের দাদুর ঘরে নিয়ে যায়, যেখানে বসে চুকসের দাদু কবিরাজি করেন। এরপর চুকসের দাদু ওই চুকস সহ ঘরের ভিতরে যারা ছিলেন তাদের কাছে এসে বলেন, কারো ওয়াশরুমে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি কাজ সেরে আবার ঘরে ঢুকে পড়ো, এখন আবার কাজ শুরু হবে। দাদুর কথা মতো দাদুর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তারা ওয়াশরুমে যান, দ্রুত আবার ফ্রেশ হয়ে চলে আসেন। এরপর দাদু বলেন, আমি আমার ঘরে থাকবো, আমার সাথে আমার বন্ধুরা থাকবে, তোমরা রাতে ঘর থেকে কেউ বের হবে না, আমি ডাকলেও বের হবে না, যতক্ষণ পর্যন্ত ভোরের আলো ফুটবে না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ বের হবে না। তো ওনারা তো দাদুর কথা মতো যে যার ঘরে চলে যান এবং দাদু চলে যান তার ঘরে। সবাই তো শুয়ে পড়েছেন, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুধু ফুপুর কথা মনে পড়ছিল। এসব চিন্তা করতে করতে হঠাৎ আবার সেই ঝড় বাতাস বইতে শুরু করে। বাইরের পরিবেশ জানলা দিয়ে দেখার জন্য চুকস উকি মেরেছেন, কিন্তু আকাশের চাঁদকে কালো মেঘে ততক্ষণে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ প্রচন্ড শব্দ করে ওনাদের ঘরের জানালা বন্ধ হয়ে যায়। ওনারা তো ভয়ে ছিটকে পড়েন। এর কয়েক সেকেন্ড পর শুরু হয় ধস্তাধস্তের করুণ আর্তনাদ, ভয়ঙ্কর সেই আর্তনাদ, প্রাণ বাঁচানোর আর্তনাদ। বিভীষিকাময় রাতটা আবার ফেরত আসলো। এভাবে চলতে থাকে 20 থেকে 30 মিনিট। পুরো সময় জুড়ে সবাই একটা আতঙ্কের ভেতরে ছিলেন, এই বুঝি দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, অদৃশ্য কোনো একটা সত্তা এসে আক্রমণ করবে, এক টানে মাথাটা ছিঁড়ে ফেলবে দেহ থেকে। সেই সময় আসলে কেমন অনুভূতি হতে পারে এটা যারা ওই পরিবেশ পরিস্থিতি থাকবে তারা ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, কিছুক্ষণ পর সব নীরব হয়ে যায়। তাদের কথা মতো কেউ ঘর থেকে বের হয় নাই। পরদিন সকাল হলে সবাই ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখেন পুরো উঠোন জুড়ে অসংখ্য কাক মরে পড়ে আছে। তো দাদু সেগুলোকে এক জায়গায় জড়ো করেন এবং একটা গর্ত করে মাটি চাপা দিয়ে দেন। এরপর চুকসের ফুপুর সেই মাথাবিহীন লাশের সৎকার করা হয়, ওনার মাথাটা আর পাওয়া যায়নি। তো পরবর্তীতে দাদু সকলকে বলেছিলেন যে ওনাদের পেছনে চালান করা সেই ইফরিত জিন এবং তার পুরো সৈন্যদলকে মেরে ফেলা হয়েছে, এবং এই কাজ করেছে 7 জন নরকের পিশাচ। এদেরকে নরকের পিশাচ বলার কারণ হচ্ছে এরা খুব ভয়ঙ্কর, আর এরা যেখানে যায় সেই জায়গাটাকে মুহূর্তের মধ্যে নরকে পরিণত করে ফেলে। দাদু যখন এই জাদুবিদ্যা শিখতে যান তখন তার ওস্তাদ তাকে বলেছিলেন, এক ধরনের পিশাচ আছে যাদের অসীম ক্ষমতা, তারা মূলত 7 সদস্য বিশিষ্ট একটি দল, তারা যে দলে থাকে 7 জন থাকে। এরা অনেক শক্তিশালী এবং দেখতে খুবই কুৎসিত এবং ভয়ঙ্কর। এমনকি তাদেরকে যদি অন্য জিন দেখে তখন সেই সব জিনদেরও নাকি ভয় অবস্থা খারাপ হয়ে যায়। এরা এমন ধরনের পোশাক পরে থাকে, বর্ম, হাতে অস্ত্র, এমন ধরনের মানে যুদ্ধংদেহী মনোভাবে সবসময় থাকে। কোনো জিন সামনে আসলেই মনে করে এই বুঝি এরা এক কোপে ওই জিনের মাথা ফেলে দেবে। এই জন্য কোনো জিন তাদের সামনে আসতে সাহস পায় না। আবার এরাও সহজে কারো সামনে আসে না আর বিনা কারণে কারো ক্ষতি করে না। এদেরকে ডাকার একটা পদ্ধতি রয়েছে। এদের এই কুৎসিত এবং ভয়ানক স্বভাবের কারণে সব জিনেরা তাদেরকে সমাজ থেকে মানে তাদের যে সমাজের কাছেও ধারে কাছেও যায় না আর কি। শুধু এই জন্য না, পৃথিবীতে যদিও বা এই ধরনের অসংখ্য জিন আছে, তাদেরকে
মানে এই ধরনের ভয়ঙ্কর স্বভাবের কারণে তারা কিন্তু তাদের সমাজ থেকে বিতাড়িত। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে আছে কিনা যে আমরা কিন্তু একটা ইহুদি জিনের কথা বলেছিলাম, এক তান্ত্রিক, এক শিষ্য, মানে এক তান্ত্রিক তাকে বশ করেছিল। যাই হোক, তাকে ওই ইহুদি জিনটা একটা জায়গায় আটকে গিয়েছিল, পরবর্তীতে একজন বুজুর্গ ব্যক্তি সেখান থেকে তাকে মুক্ত করে। যাই হোক, একটা জিন বন্দি থাকা অবস্থায় কি পরিমাণ ভয়ানক হতে পারে তা কিন্তু এই ইফরিত জিনটাকে দেখলে বোঝা যায়। সে কিছুদিনের জন্য বন্দী হয়েছিল, কিন্তু সারাকির 3 সন্তান কিন্তু তাকে বেশি দিন বন্দী রাখতে পারে নাই, সে ঠিকই বের হয়েছিল। আর এই যে 7টা জিন, এরা যখন আসে, এরা চারদিকে মানে কেয়ামত করে ফেলে একদম, মানে কোনো ধরনের কোনো মায়া মহব্বত এদের মধ্যে নাই। তবে হ্যাঁ, এই 7টা জিনকে হাজির করে একটা পদ্ধতি রয়েছে। এদের সবচেয়ে প্রিয় হচ্ছে শেয়ালের তাজা রক্ত, শেয়ালের কাটা মাথা এবং শেয়ালের পোড়া মাংস। এই জিনিসগুলো ওরা ধরে খেতে পারে না, তাদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই জিনিসগুলো তারা ধরে খেতে পারে না। কোনো তান্ত্রিক বা কোনো মানুষ যদি এদেরকে এইভাবে করে দেয় তাহলে শুধু এরা খেতে পারে। এই কারণেই এই চুকসের দাদু সেদিন চুকসের ফুপুর মৃত লাশের উপরে একটা যজ্ঞ বা রিচুয়াল করে তাদেরকে হাজির করাতে সক্ষম হয়েছিলেন। ওই 7টা শেয়াল বলি দিয়ে তাদেরকে বিশেষ ভোজন করানো হয় এবং এতে তারা খুশি হয়। তখন তাদেরকে বলা হয় তাদেরকে কেন ডাকা হয়েছে। তখন তাদেরকে দাদু বলেন, এই দেখো আমার মেয়ে, বিনা দোষে আমার মেয়েটাকে হত্যা করেছে ওই জিনটা। ওই জিনটাকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না, তোমাদের সাহায্য দরকার। তো দাদু তাদেরকে বোঝাতে সক্ষম হন এবং তাদেরকে এটাও বোঝাতে সক্ষম হন যে বিনা দোষে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তখন ওই নরকের 7 পিশাচ জিন, ওই ইফরিত জিন এবং তার সঙ্গীদের উপর মারাত্মক ক্ষিপ্ত হন এবং ওই সময়ে ওই 7 পিশাচ ওই ইফরিত জিনকে চ্যালেঞ্জ করে। তখন ওই ইফরিত জিন তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসে, আর ওইখানে ওই ইফরিত জিন এবং তাদের সৈন্য সামন্তর একজনও জীবিত থাকতে পারে নাই। প্রত্যেককেই ওই নরকের 7 পিশাচ হত্যা করেছে। এরা মূলত নরক থেকে উঠে এসে, বিষয়টা এরকম নয়, ওরা যেখানে যায় তাদের অ্যাক্টিভিটিস দিয়ে সেখানে একদম নরক বানিয়ে ফেলে, ভয়ানক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে ফেলে। তো এইভাবেই বাগলার দাদু মানে চুকসের দাদু এই সমস্যা থেকে তার পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন, আর ভয়ানক এই ধরনের রিচুয়াল করে নরকের 7 পিশাচকে ডেকে নিয়ে এসেছিলেন। যদিও তার পরিবারের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই ইফরিত জিন হত্যা করেছিল। প্রিয় লিসেনার্স, আপনারা এটা জেনে অবাক হবেন যে আফ্রিকাতে অনেক দোকানের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যাশ বক্স থাকে, ক্যাশ বক্সের মধ্যে কিছু কয়লা থাকে, কিছু লবণ থাকে, মন্ত্র পড়া কয়লা লবণ এগুলো থাকে। অনেক জাদুকররা নাকি কি করে, কোনো মালামাল কিনে যে টাকাগুলো দিয়ে যায়, এই টাকাতে দেখা যায় কোনো রক্তের কোনো একটা ছিটে ফোঁটা লেগে আছে বা কোনো তেল লেগে আছে। এই টাকাগুলো নাকি ক্যাশ বক্সে রাখার পর কিছুক্ষণ পরে এই টাকাগুলো নাকি থাকে না, চলে যায়। এগুলো নাকি অদৃশ্য হয়ে যায় এবং ওই মালিকের কাছেই চলে যায়। দুষ্টু জিনেরা এই টাকাগুলো আবার ওই মালিকের কাছে দিয়ে আসে। এই জন্য মূলত তারা এই জিনিসটা রাখেন। অনেক বাঙালিরাও কিন্তু এই কাজটি করে থাকেন। আর মানে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাঙালিদের মধ্যে অধিকাংশই সূরা ফালাক, নাস বা চারকুল, যেটা সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এগুলো পরে ফু দিয়ে রাখেন, তখন কিন্তু তাদের সমস্যা হয় না। কিন্তু যারা অমুসলিম যারা আছেন ওরা তো এগুলো পারেন না, তখন তারা এই কাজটি করে থাকেন। তো এইভাবেই কিন্তু আফ্রিকাতে প্রতিটা পদে পদে কালো জাদুর প্রভাব রয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা চুকসের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক এই কালো জাদুর ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় লিসেনার্স, আফ্রিকার মানুষদের সাথে অনেক ঘটনা ঘটে। খেলার মাঠে বজ্রপাত হয় অথচ আকাশে কোনো মেঘ নেই। ওই বজ্রপাতে এক পক্ষের সব প্লেয়ার মারা যায়, অথচ তার পাশেই আর অন্য দলের প্লেয়াররা ছিল, তারা প্রত্যেকেই সুস্থ। ইউটিউবে কিন্তু এমন ঘটনা আপনারা পাবেন, দেখতে পারেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই ভয়ানক কালো জাদুর মাধ্যমে। আফ্রিকাতে এমন ধরনের কালো জাদু রয়েছে যেটা আমরা কল্পনাতেও আনতে পারি না। শুনলে আমাদের কাছে এগুলো স্বপ্নের মতো মনে হবে। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল, গাম্বিয়া, এইখানে কিন্তু এই যে কুম্ভ নৃত্যের আয়োজন করা হয়। কুম্ভ নৃত্য নিয়ে ইউটিউবে অনেক বিষয় আছে, যেটা আমি শুরুতে বলেছি, আপনারা এগুলো দেখতে পারেন। কিন্তু যারা এটা বিশ্বাস করেন না, তারা ওই যে যারা ভিতরে মানুষ ঢুকে করেন বিভিন্ন ক্যামেরার সামনে আলোক
সজ্জা আছে সেখানে গিয়ে নাচানাচি করেন, ওর ভিতরে তো মানুষই রয়েছে। কিন্তু গ্রামের যেই ব্যাপারগুলো রয়েছে সেখানে কিন্তু সত্যি সত্যি ওর ভিতরে কোনো মানুষ থাকে না। এটা আপনারা দেখলেও, শুধু আপনারা যে কোনো স্বাভাবিক মানুষ দেখলেই বুঝতে পারবে এর ভিতরে কোনো মানুষ নাই। আর ওর ভিতরে যে মানুষ নাই এটা বিভিন্ন সময় কিন্তু তারাও দেখিয়ে দেয়, তারাও এটা দেখিয়ে দেয় যে এর ভিতরে কোনো মানুষ নেই। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি চুকসকে। থ্যাংক ইউ চুকস ফর ইউর মাইন্ড ব্লোয়িং স্টোরি। আর মেহেদী হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে চুকসের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করে দীর্ঘ সময় নিয়ে এই ব্যস্ততার মধ্যে থেকেও আপনি এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, অনেকেই আজকে রাতে বাড়িতে যাচ্ছেন, রাত পার হলেই সকালবেলা ঈদ, পরিবারের সাথে ঈদ করবেন। যারা যেখানে আছেন, বিশেষ করে প্রবাসে যারা আছেন পরিবার থেকে অনেক দূরে, তারা ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে পারছেন না। তাদের মনের কষ্টটা আমরা উপলব্ধি করতে পারি কিছুটা। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, তবে একটা সময় তো আসবেন দেশে। কিছু কিছু ঈদ নিজের জন্য কুরবানি দিতে হয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা এই কাজটি করছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে অনেকে লঞ্চে রয়েছেন, বাসে রয়েছেন, ট্রেনে রয়েছেন, গাড়িতে রয়েছেন। যে যেখানে আছেন সবাই নিরাপদে বাড়িতে যাবেন, আবার ঈদ করে নিরাপদে আপনারা আপনাদের কর্মস্থলে সহি সালামতে ফেরত আসবেন, এই দোয়াই করি। প্রিয় লিসেনার্স, ঈদের দিন রাত্রে আমাদের কোনো এপিসোড থাকছে না। ঈদের পরপর, মানে ঈদের দিনের পরবর্তী 3 দিন, মানে ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই 3টা দিন আমরা আরও 3টি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, আজকে যেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বললাম, এই ঘটনা শুনে কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিক করতে উদ্বুদ্ধ হয়েন না। বারবার অনুরোধ করছি, দুনিয়া আখিরাত দুই বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন। কারো উপর ক্ষিপ্ত হয়ে কাউকে কাছে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবেন না। যাকে কাছে আনার চেষ্টা করবেন, তাকে কাছে আনতে গিয়ে আপনার স্রষ্টাকে তো আপনি দূরে সরিয়ে দিয়েছেন। একটা সময় যাকে কাছে আনার চেষ্টা করেছেন সেও আপনার থেকে পর হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে। সাময়িক সময়ের জন্য কাছে এসেছে, কিন্তু একটা সময় এই জিনিসটা কেটে যাবে, সেও চলে যাবে। এই জন্য খবরদার খবরদার, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় কেউ নেবেন না। অনেকে না বুঝেই আশ্রয় নিয়ে ফেলেন। এমন কিছু তাবিজ ধারণ করেন, এই তাবিজের মধ্যে যে নকশাগুলো রয়েছে এগুলো টোটালি জাদুর নকশা, অথচ সেখানে আরবি দিয়ে লেখার ভিতরে কোরআনের আয়াত লেখা রয়েছে। এটাই মূলত কুফরি কালাম। পবিত্র কোরআনের যেই মর্যাদা, এই মর্যাদাটা যখন দেয়া হবে না, ওই মর্যাদাটা না দিয়ে যখন ভিন্ন পদ্ধতিতে ওটাকে অ্যাপ্লাই করা হবে, ওটাই কুফরি কালাম। সুতরাং আমরা এই বিষয়গুলো খুব